প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, শুনবে মনোযোগ দিয়ে। আজকে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চলো আমরা আসি। প্রথমে সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে ব্যান্ড তত্ত্ব কি, ব্যান্ড থিওরি কি সম্পর্কে আলোচনা করব। আমরা পরমাণুর গঠন সম্পর্কে বোরের তথ্য থেকে আমরা জানি যে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি অনুমোদিত কক্ষে তারা আবর্তন করছে। এই কক্ষগুলির ব্যাসার্ধ সুনির্দিষ্ট। কোয়ান্টাম তত্ত্ব থেকে এই ব্যাসার্ধের মানগুলো পাওয়া যায়। একটি পরমাণুর প্রতিটি ইলেকট্রনের একটি নির্দিষ্ট শক্তি থাকে। এই শক্তির পরিমাণগুলো নির্ভর করে ইলেকট্রনের কোন কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করছে তার উপর। কক্ষগুলোর ব্যাসার্ধ যত বেশি হয়, ইলেকট্রনের প্রতি শক্তিও এই অনুমোদিত কক্ষে যে থাকে সেই শক্তিটাও বেশি হয়ে থাকে। আমরা বাইরে থেকে যদি কিছু শক্তি প্রদান করি, তখন ইলেকট্রনগুলি তার উচ্চতর কক্ষে যায়, তখন উত্তেজিত অবস্থা বলে তখন সেই অবস্থাকে। কিন্তু বেশিক্ষণ এই অবস্থায় থাকে না, ইলেকট্রনগুলো পুনরায় আবার বিকিরণের মাধ্যমে তার মূল কক্ষপথে ফিরে আসে। শক্তি স্তর কি, তাহলে শক্তি ব্যান্ড কি, আমরা এই সম্পর্কে আলোচনা করি। চলো, শক্তি স্তর আমরা এই যে উপরের রেখাচিত্রে দেখলাম যে শক্তি স্তর, কতগুলি শক্তি স্তর দেখানো হয়েছে। কারণ ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের এই সংশ্লিষ্ট শক্তিকে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। প্রথম কক্ষপথকে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় শক্তি স্তর ইত্যাদি নির্দেশ করে। সুতরাং দেখা যায় কক্ষপথটি যত বড় হবে, ইলেকট্রনের শক্তিও তত বেশি হবে এবং শক্তি স্তর তত উচ্চ হবে। শক্তি ব্যান্ড কি, আমরা জানি একটি পরমাণু, একটি কঠিন পদার্থে যদি আমরা কল্পনা করি, তখন দেখা যায় যে ওই পরমাণুর একটা ইলেকট্রনের প্রথম যে শক্তি স্তরটা, তার সাথে অন্যান্য কোটি কোটি এখানে ইলেকট্রন থাকে, অন্যান্য শক্তি স্তরের প্রথম শক্তি স্তরের কিছু তারতম্য থেকে যায়, এক হয় না, সমান হয় না। এবং কোটি কোটি ইলেকট্রনের শক্তি স্তর তখন প্রথম শক্তি স্তরটা ওভারল্যাপ করে ফেলে, ওভারল্যাপ করে একটা শক্তি স্তরে পাল্লা সৃষ্টি করে। তখন আমরা তাকে শক্তি ব্যান্ড বলে থাকি। এখানে তাই বলা হয়েছে, দেখো বইতে তোমাদের শক্তি ব্যান্ড কি, এখানে তাই বর্ণনা করা হয়েছে যে যে কোনো একটি কক্ষপথের আবর্তনরত দুটি ইলেকট্রনের শক্তির মান হুবহু এক থাকে না। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম কক্ষপথের দুটি ইলেকট্রন শক্তির তারতম্য সামান্য ঘটবে। যেহেতু কোনো কঠিন পদার্থে কোটি কোটি প্রথম কক্ষপথের ইলেকট্রন বিদ্যমান, সেহেতু এই সকল ভিন্ন ভিন্ন ইলেকট্রন ভিন্ন ভিন্ন শক্তি স্তরের একটি পাল্লা সৃষ্টি করে থাকে, যাকে বলা হয় শক্তি ব্যান্ড। এখানে সংজ্ঞাটা সেভাবে দেওয়া হয়েছে, কোনো পদার্থে বিভিন্ন পরমাণুতে বিভিন্ন একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। প্রথম কক্ষপথের ইলেকট্রন দ্বারা সৃষ্ট শক্তি ব্যান্ডকে প্রথম শক্তি ব্যান্ড বলে। অনুরূপভাবে দ্বিতীয় তৃতীয় কক্ষপথ ইলেকট্রন দ্বারা সৃষ্ট শক্তি ব্যান্ডকে যথাক্রমে দ্বিতীয় শক্তি ব্যান্ড ও তৃতীয় শক্তি ব্যান্ড বলে। কঠিন পদার্থে অনেকগুলো শক্তি ব্যান্ড থাকে, যার মধ্যে তিনটি হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড ও নিষিদ্ধ ব্যান্ড। যোজন ব্যান্ড কি, আসো আমরা আলোচনা করি। পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলিকে যোজন ইলেকট্রন বলে। এই যোজন ইলেকট্রনগুলির শক্তির পাল্লা বা ব্যান্ডকেই যোজন ব্যান্ড বলছে। একটি সাধারণ পরমাণুতে দূরতম কক্ষপথে ইলেকট্রনের থাকবে সর্বোচ্চ। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে, তবে গ্যাসগুলো কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না। আবার অন্যান্য পদার্থে আংশিক পূর্ণ থাকে, তখন তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। পরিবহন ব্যান্ড কি, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে বলে একে পরিবহন ইলেকট্রন বলে। পরিবহন ইলেকট্রনগুলির শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ব্যান্ড বলে। কোনো কোনো পদার্থে, বিশেষ করে ধাতব পদার্থে, যোজন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে শিথিলভাবে
যুক্ত থাকায় সাধারণ তাপমাত্রায় এসে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে যেতে পারে। পরবর্তীতে তারা ইলেকট্রন তড়িৎ প্রবহন করে। পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রনই মুক্ত ইলেকট্রন। যদি কোনো বস্তুতে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে তাহলে ওই বস্তুতে তড়িৎ পরিবহন সম্ভব নয়। এই বস্তুকে অন্তরক বলে। অন্তরকে পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে। নিষিদ্ধ শক্তি ব্যান্ড। শক্তি স্তরের এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝামাঝি যে জায়গাটা সেটাই হলো মধ্যবর্তী পাল্লাটাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলছে। এই নিষিদ্ধ শক্তি অঞ্চলে কোনো অনুমোদিত শক্তি অবস্থা বা স্তর না থাকায় এই অঞ্চল কোনো ইলেকট্রন থাকতে পারে না। কোনো বস্তুতে নিষিদ্ধ শক্তি ব্যান্ড যত বেশি হবে যোজন ইলেকট্রনগুলো পরমাণুতে তত দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে। কোনো ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে হলে অর্থাৎ কোনো যোজন ইলেকট্রনকে মুক্ত করতে হলে নিষিদ্ধ শক্তি ব্যবধানের সমমানের বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হয়। এবার আসো আমরা পরিবাহী, অপরিবাহী ও সেমিকন্ডাক্টর নিয়ে এবার একটু আলোচনা করব। কন্ডাক্টর কি, ইনসুলেটর কি, সেমিকন্ডাক্টর কি, তারপরে আমরা ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা এগুলো অনেক আগেই আমরা তোমার নিচের ক্লাসে পড়েছি যে পরিবাহী কি। যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলা হতে হয়। আর অপরিবাহী কাকে বলা হয়? যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বলে, যেমন কাঠ, কাঁচ ইত্যাদি। অপরিবাহী আপেক্ষিক রোধ অনেক বেশি, প্রায় 10^12 ওহম মিটার ক্রমে। অপরিবাহীতে এই যে এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো অপরিবাহীতে যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে। এছাড়া যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান অনেক বেশি, প্রায় 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো। ফলে সাধারণ তাপমাত্রায় অপরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য প্রয়োগ করলেও এই ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তরে যাওয়ার শক্তি সংগ্রহ করতে পারে না। আর পরিবাহীর ক্ষেত্রে দেখো শক্তি ব্যান্ডটা একটু কম, এদের আপেক্ষিক রোধ 10⁻8 ওহম মিটার মতো। এতে মুক্ত ইলেকট্রন থাকে, পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে। যোজন ব্যান্ডের মাঝে শক্তি ব্যবধান তো প্রায় থাকেই না, ওভারল্যাপ করে যাচ্ছে। এখানে দেখো কোনো শক্তি ব্যবধান থাকে না। এই জন্য পরিবাহীর দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্য ঘটলেই মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কি? অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি আপেক্ষিক রোধের কয়েকটি পদার্থ আছে, সেগুলিকে বলা হয় সেমিকন্ডাক্টর, যেমন জার্মেনিয়াম, সিলিকন। এদের আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম মিটার ক্রমে। কিন্তু কেবল আপেক্ষিক রোধ দিয়ে সেমিকন্ডাক্টর চিহ্নিত করা যায় না, কেননা কিছু সংকরও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি সংক্রমণের, কিন্তু সেগুলো সেমিকন্ডাক্টর নয়। সেমিকন্ডাক্টর আরো কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি কি কি তাহলে আমরা একটু দেখি। এর আপেক্ষিক রোধ 10⁻⁴ ওহম মিটার ক্রমের। এতে কোনো অপদ্রব্য মিশালে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। পরম শূন্য তাপমাত্রায় এরা অপরিবাহী হিসেবে কাজ করে। একটি নির্দিষ্ট তাপমাত্রা পাল্লা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়। দুই প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়। এদের পরিবহন যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট বা এর চেয়েও কম হয়ে থাকে। সুতরাং যে সকল পদার্থের পরিবাহিতাঙ্ক অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি ও তাপমাত্রা বৃদ্ধি পেলে যাদের রোধ কমে অর্থাৎ পরিবাহিতাঙ্ক বাড়ে, এবং সুবিধাজনক অপদ্রব্য যোগ করলে যাদের পরিবাহিতার ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে পরিবাহিতার, তাদেরকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে আমরা বলতে পারি। এবার ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, দেখো আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে আলোচনা করব। এখানে দেখো
জার্মেনিয়াম হচ্ছে বহুল আলোচিত একটি সেমিকন্ডাক্টর। এর 4টি যোজন ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো মুক্ত নয়, কেননা কোনো পরমাণুর মতো জার্মেনিয়াম পরমাণু তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চায়। এই জন্য সে তার 4টি যোজন ইলেকট্রন দ্বারা চারপাশে আরো 4টি জার্মেনিয়ামের সাথে মিলিত হয়ে তার মাঝখানে যে জার্মেনিয়াম, প্রতিটি জার্মেনিয়াম তার অন্য 4টি জার্মেনিয়াম পরমাণুর সাথে নিজেকে মাঝখানে স্থাপন করে ফেলে। জার্মেনিয়াম স্থাপন করে তার বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করে ফেলে। এভাবে সে পার্শ্ববর্তী পরমাণু মধ্যবর্তী পরমাণুটার সাথে যোজন ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। এই ভাগাভাগির ঘটনায় মধ্যবর্তী পরমাণুটি তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। এভাবে মধ্যবর্তী পরমাণুটি সহযোগী বন্ধন সৃষ্টি হয়। সহযোগী বন্ধন সৃষ্টির এই প্রক্রিয়ায় একটি পরমাণুর প্রতিটি যোজন ইলেকট্রন তার পার্শ্ববর্তী পরমাণুর যোজন ইলেকট্রনের সাথে সরাসরি বন্ধন তৈরি করে। অর্থাৎ যোজন ইলেকট্রনগুলো অন্যান্য পরমাণুর সাথে সম্পৃক্ত হয়ে যায়। ফলে সেমিকন্ডাক্টর যোজন ইলেকট্রনগুলো আর মুক্ত থাকে না। কোনো পদার্থের পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত হয়ে তাকে ক্যালাস বলে। সকল সেমিকন্ডাক্টর ক্যালাসিত। এজন্য এক টুকরা জার্মেনিয়াম সাধারণভাবে জার্মেনিয়াম ক্যালাস বলা হয়ে থাকে। সেমিকন্ডাক্টরের যোজন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে। এছাড়া যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান খুব কম হয়ে থাকে। চিত্রে দেখো জার্মেনিয়াম আর সিলিকন এর রৈখিক চিত্রে দেখানো হয়েছে যে কক্ষ তাপমাত্রা জার্মেনিয়ামের জন্য 0.77 MeV আর সিলিকনের জন্য 1.1 eV। ফলে তুলনামূলকভাবে কম শক্তি প্রয়োগে ইলেকট্রনগুলি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে স্থানান্তর সম্ভব হয়। পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর ইলেকট্রনগুলো পরমাণুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আমরা যদি 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রা দেখি, তাহলে ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে পরমাণুতে আবদ্ধ থাকে। এই তাপমাত্রায় সহযোগী বন্ধনগুলি খুব সবল হয় এবং সবগুলো যোজন ইলেকট্রনই সহযোগী বন্ধন তৈরিতে ব্যস্ত থাকে। ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। সেমিকন্ডাক্টর ক্যালাস এই অবস্থায় যোজন ব্যান্ড, দেখো যোজন ব্যান্ডগুলি পূর্ণ থাকে। এই ছবিতে চিত্র 10.8 চিত্র আমরা দেখতে পাই যে যোজন ব্যান্ডগুলো পূর্ণ থাকে এবং এটা সহযোগী বন্ধন তৈরি করেছে। এখানে পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা। ফলে কোনো যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে এসে মুক্ত ইলেকট্রন পরিণত হতে পারে না। মুক্ত ইলেকট্রন না থাকার কারণে সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বিশুদ্ধ অপরিবাহী বা অন্তরকের ন্যায় আচরণ করে। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন যোজন ইলেকট্রনের কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যায় এবং মুক্ত ইলেকট্রনে কিছু পরিণত হয়। এতে বিভব পার্থক্য প্রয়োগ করে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। যখন একটি যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে তখন এই যোজন ব্যান্ডে একটি শূন্যস্থান বা গর্ত বা হোল সৃষ্টি হয়। আমরা পরবর্তীতে এই হোল বা গর্তগুলি নিয়ে আলোচনা করব। আসো তাহলে এবার ইলেকট্রন আর হোলের ধারণা দেই। হোল জিনিসটা কি? হোল হলো কোনো কঠিন পদার্থের ক্যালাস ল্যাটিস কাঠামোতে ইলেকট্রনের খালি করা অবস্থান, যা চলমান ধনাত্মক আধান বাহক হিসেবে এখানে আচরণ করে। আর ইলেকট্রন তো তোমরা জানোই ঋণাত্মক তড়িৎ মৌলিক কণা। এর আধানের মান হলো 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব এবং এর ওজন হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এবার আসলে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করি। সেমিকন্ডাক্টর সাধারণত দুই প্রকার: ইন্ট্রিনসিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর গুলো কি? যে সেমিকন্ডাক্টর কোনো অপদ্রব্য মেশানো হয় না তাদেরকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। আর এক্সট্রিনসিক বহির্জাত সেমিকন্ডাক্টর হলো যে সেমিকন্ডাক্টর অপদ্রব্য নিয়ন্ত্রণ করে মেশালে বিপুল পরিমাণ মুক্ত ইলেকট্রন বা হোল সৃষ্টি হয়, তার পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়। অপদ্রব্য মেশানো সেমিকন্ডাক্টর গুলিকে এই ডোপিং এর মাধ্যমে এই অপদ্রব্য মেশানো হয়।
মেশানোটাকে পদ্ধতিটা কি বলা হয়? ডোপায়ন বা ডোপিং। এই অপদ্রব্য গুলি দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়। পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। আবার পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এগুলি মেশানো হয়। এক্সট্রিনসিক, আমরা এখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব, যেগুলিতে অপদ্রব্য মিশিয়ে তার পরিবাহিতা বৃদ্ধি করা হয়। তাহলে আসো আমরা কিভাবে অপদ্রব্য মেশানো হয়। অপদ্রব্য মেশানোর উপর দুই সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পি টাইপ সেমিকন্ডাক্টর ও এন টাইপ সেমিকন্ডাক্টর। এগুলি সব বহির্জাত সেমিকন্ডাক্টর। কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সময় তৃতীয় মৌল যদি পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল যদি যেখানে দেখি তৃতীয় সারির মৌল যদি মেশানো অপদ্রব্য মেশানো হয় তখন তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। আমরা দেখব এখানে জার্মেনিয়াম ও সিলিকন পরমাণুতে যদি উচ্চ মাত্রার একটি ত্রিযোজী মৌল যেমন গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি মেশানো হয়, তখন এই গ্যালিয়াম অ্যালুমিনিয়াম মেশানো হয় নিউক্লিয়াসের গঠনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পার্শ্ববর্তী চতুর্যোজী ধাতুর সাথে যেহেতু জার্মেনিয়াম চতুর্যোজী ধাতু, চতুর্যোজী ধাতুর সহযোগী বন্ধন গঠন করতে হয়, তার একটি ইলেকট্রন ঘাটতি পড়ে, ফলে ক্যালাসে একটি ধনাত্মক হোল সৃষ্টি করে। দেখো সে চতুর্যোজী জার্মেনিয়ামের সাথে 4টা ইলেকট্রন মিলিত হয়ে সহযোগী বন্ধন তৈরি করেছে, কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি যেটা এখানে হোল সৃষ্টি করেছে। জার্মেনিয়াম বা সিলিকনের প্রতিটি গ্যালিয়াম অ্যালুমিনিয়াম পরমাণু একটি করে হোল সৃষ্টি করে, ফলে সামান্য পরিমাণ গ্যালিয়াম অ্যালুমিনিয়ামে লক্ষ লক্ষ হোল সৃষ্টি করতেছে। এখানে যদি সামান্য পরিমাণ আমরা অ্যালুমিনিয়াম মিশাই তাহলে লক্ষ লক্ষ হোল সৃষ্টি করে। গ্রাহক এখানে ত্রিযোজী অপদ্রব্য ইলেকট্রন গ্রহণ করে বলে এদেরকে বলা হয় ইলেকট্রন গ্রাহক পরমাণু। গ্রাহক পরমাণুর বহির্খোলকে 7টি যোজন ইলেকট্রন একটি হোল থাকে। হোলটি একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হলেই পরমাণুটি খোলকের গঠন স্থিতিশীল হয়। ধনাত্মক হোল ইলেকট্রনকে গ্রহণ করে বলে ইলেকট্রন জার্মেনিয়াম সিলিকনের মধ্যে গতিশীল বা চলমান থাকে। এভাবে ইলেকট্রন পরমাণু থেকে পরমাণুতে গমন করে। যে ইলেকট্রনটি হোলে চলে যায় তা যে পরমাণু থেকে আসে তাতে আরেকটি হোল সৃষ্টি করে আসে। সেই হোলকে দখল করার জন্য অন্য একটি ইলেকট্রন আসে, এই ইলেকট্রনটিও রেখে আসে আরেকটি ধনাত্মক হোল। যেন মনে হয় ধনাত্মক হোল পদার্থের মধ্যে ইলেকট্রন গতির দিকের বিপরীত দিকে গতিশীল চলমান। এখানে গরিষ্ঠ আদান বাহক হলো হোল। এই ধরনের পদার্থের নামকেই পি টাইপ সেমিকন্ডাক্টর বলছে। এন টাইপ সেমিকন্ডাক্টর আসে। দেখো এখানে দেখা যায় যদি আর্সেনিক জার্মেনিয়াম সিলিকন ক্যালাসে যদি আর্সেনিক সংযুক্ত করি, 5টা ইলেকট্রন 4টা যোজন ইলেকট্রন জার্মেনিয়ামের সাথে সহযোগী বন্ধন তৈরি করে একটা ইলেকট্রন বেশি হয়ে যায়, তাহলে একটা ইলেকট্রন বেশি মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে উদ্দীপ্ত থাকে। এই উদ্দীপ্ত ইলেকট্রনকে খুব সামান্য পরিমাণ শক্তি পরিবাহে মুক্ত করা যায়। এরাই সেমিকন্ডাক্টর পরিবাহিতা বৃদ্ধি করে। এখানে যেহেতু পঞ্চযোজী ইলেকট্রন দান করে এই জন্য এটাকে দাতা পরমাণু বলা হয়। এই ইলেকট্রন দ্বারা পরিবাহিতা বৃদ্ধি পায় বলে এই ধরনের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। এবার আসলে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরে আধান কি ধরনের আধান কাজ করতেছে। পূর্বে আলোচনা থেকে দেখা যায় যে পি টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ প্রবাহিত হয় হোলের জন্য, আর এন টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ প্রবাহ হয় অতিরিক্ত ইলেকট্রনের জন্য। এতে সাধারণভাবে ধারণা হতে পারে যে পি টাইপ বস্তুতে অতিরিক্ত ধনাত্মক আধান আর এন টাইপ বস্তুতে অতিরিক্ত ঋণাত্মক আধান রয়েছে মনে হতে পারে। পি টাইপ বস্তু হতে ধনাত্মক আধানে আহিত বস্তু, এন টাইপ বস্তু হচ্ছে ঋণাত্মক আধানে আহিত বস্তু। প্রকৃত অবস্থা কিন্তু তা নয়। একথা সত্য যে এন টাইপ বস্তুতে অতিরিক্ত কিছু ইলেকট্রন আছে, কিন্তু এই অতিরিক্ত ইলেকট্রন সরবরাহ করে দাতা অপদ্রব্য। এই দাতা অপদ্রব্য নিজে তড়িৎ নিরপেক্ষ। যখন অপদ্রব্য মেশানো হয় তখন যাকে অতিরিক্ত ইলেকট্রন বলা হয়, প্রকৃতপক্ষে সেমিকন্ডাক্টর ক্লাসের সহযোগী বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন অতিরিক্ত। এই অতিরিক্ত ইলেকট্রনগুলি মুক্ত ইলেকট্রন এবং এরা সেমিকন্ডাক্টর পরিবাহিতা বৃদ্ধি করে। পি টাইপ সেমিকন্ডাক্টরে একইভাবে অতিরিক্ত হোল পাওয়া যায়, তাই বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। বুঝাইতেছি? তাহলে আমরা কি বুঝলাম? এখানে আমরা প্রকৃতপক্ষে দেখলাম যে মনে হচ্ছে যে পি টাইপ হচ্ছে ধনাত্মক আধান আর এন টাইপ ঋণাত্মক আধান। আসলে প্রকৃতপক্ষে তা নয়।
পি ট্যাপে এখানে হোলগুলো যখন অতিরিক্ত মুক্ত ইলেকট্রন, আর এন ট্যাপে যখন ইলেকট্রনগুলো অতিরিক্ত ইলেকট্রন বলা হচ্ছে, এরা অতিরিক্ত, একজন দাতা একজন গ্রহীতা, এরা কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। এবার আসে সেমিকন্ডাক্টর ডায়োড বা জাংশন ডায়োড। আমরা কিভাবে জাংশন তৈরি হয় আমরা একটু দেখব। দেখো ছবিতে একটা পি ট্যাপ একটা এন ট্যাপ সেমিকন্ডাক্টর মিলে পিএন জাংশন তৈরি করেছে। পিতে হোলগুলো হলো আমাদের এখানে মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনগুলি হলো মাইনরি ক্যারিয়ার। এন ট্যাপে দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো হলো মেজরিটি ক্যারিয়ার আর হোলগুলো হচ্ছে মাইনরি ক্যারিয়ার। এই জন্য সবসময় প্রকৃতপক্ষে যখন আমরা পি ট্যাপ এন ট্যাপ জোড়া লাগাই তখন এই ডায়োডটা তৈরি হয়। একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্লাসকে এমন ভাবে ডোপাইন করা হয় যাতে পি ট্যাপে অন্যদিকে এন ট্যাপ অঞ্চলে উদ্ভূত হয়, মাঝে একটা জাংশন তৈরি হয়। এই পি ট্যাপ এন ট্যাপ সেমিকন্ডাক্টর স্পর্শকতলকে জাংশন সংযোগতল বলছে। পিএন জাংশন সৃষ্টির সাথে সাথে পি অঞ্চলে হোলের সংখ্যা এন অঞ্চলে হোলের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়। ব্যাপনের মাধ্যমে পি অঞ্চলের হোলগুলি এন অঞ্চলে যেতে চেষ্টা করে এবং পি এন অঞ্চলের সর্বত্র হোলের সংখ্যা ঘনত্ব সমান হয়। একইভাবে এন অঞ্চল থেকে কিছু ইলেকট্রন পি অঞ্চলে যেতে চেষ্টা করে। এভাবে এন অঞ্চল থেকে মুক্ত ইলেকট্রন পি অঞ্চলে প্রবেশ করে এবং পি অঞ্চল থেকে হোল এন অঞ্চলে প্রবেশ করে। এন অঞ্চলে ধনাত্মক দাতা মুক্ত হয়। ফলে সংযোগস্থলের দেখো সংযোগস্থলের পাশে আমরা এখানে দেখা যাচ্ছে, দেখছো এই ইলেকট্রনগুলি এখানে আসছে, এখানে আসে ব্যাপনের মাধ্যমে, এখানে হোলগুলি এখানে আসে, দেখে এখানে হোলগুলি চলে আসে, যে খালি জায়গা সৃষ্টি হয় সেই ইলেকট্রনগুলি এখানে জাংশনে জড়ো হয় আর এখানে হোলগুলো এখানে জড়ো হয়। ফলে এই অঞ্চলে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একটা ব্যারিয়ার সৃষ্টি করে, একটা বাধা সৃষ্টি করে। এটাকে জাংশন ব্যারিয়ার বলা হচ্ছে। এই অংশটাকে ডিপ্লেশন লেয়ারও বলা হচ্ছে, নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন স্তর। তাহলে আমরা এবার সম্মুখ বায়াস বিপরীত বায়াস কিভাবে সৃষ্টি করব। এই দেখো ওই পিএন জাংশনে যদি পি ট্যাপের সাথে একটা পজিটিভ টার্মিনাল সংযুক্ত করি আর এন ট্যাপের সাথে যদি ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করি, এটা সম্মুখ বায়াস যুক্ত হবে। তাহলে কি হয়, এখানে এই পজিটিভ টার্মিনালের জন্য এখানে হোলগুলো বাম থেকে ডানে এবং এই নেগেটিভ টার্মিনালের জন্য ইলেকট্রনগুলো ডান থেকে বামের দিকে আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে তারা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে, চলে আসবে এবং আকৃষ্ট হয়ে এবং একজন তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সম্মুখ যুগে, যেটা দেখতে পাচ্ছি। আর বিপরীত বিমুখী যোগ বা যোগের মধ্যে কি দেখছি, পি ট্যাপকে যখন আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করছি আর এন ট্যাপকে যখন ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করছি, এখানে আকর্ষিত হয়ে নেগেটিভ টার্মিনালের সাথে হোলটা বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যাচ্ছে, হোলগুলো বিপরীত দিকে যাচ্ছে, পূর্ববর্তী যে ঘটনা ঘটছে তার বিপরীত প্রক্রিয়া ঘটছে। এখানে ইলেকট্রনগুলো বাম থেকে ডানে আর হোলগুলো ডান থেকে বামের দিকে যাচ্ছে, যার ফলে ডিপ্লেশন লেয়ারের স্তর বেড়ে যাচ্ছে, বিভব বাধা বেড়ে যাচ্ছে এবং এখানে কোনো তড়িৎ প্রবাহ আর হচ্ছে না। এর মূল কথা হলো এই আমরা দেখতে পেলাম। দেখো তাহলে পিএন জাংশনের বৈশিষ্ট্য দিকে আমরা একটু লক্ষ্য করি। যদি পিএন জাংশনের বৈশিষ্ট্য দেখতে চাই তাহলে একটা সার্কিট তৈরি করব। সার্কিট তৈরি করে এই সার্কিটের মধ্যে আমরা দেখো সম্মুখ যোগ এখানে সম্মুখ যোগ অবস্থায় একটা ডায়োড সংযুক্ত করলাম, একটা মিলি অ্যাম্পিয়ার দিলাম, একটা ভোল্টমিটার দিলাম, দুই প্রান্তে একটা পরিবর্তনশীল রোধ দিলাম, চাবি দিলাম। যখন তড়িৎ প্রবাহ করব, পরিবর্তনশীল রোধটা চেঞ্জ করে করে যখন বিভবের মান নিব এবং তড়িৎ প্রবাহের মান নিব এবং লেখচিত্র অঙ্কন করব। দেখো প্রথম দিকে আমরা বিভব বাধা বা ভোল্টেজ ডিপ্লেশন লেয়ারের জন্য আমরা এই অংশটুকু পাবো।
তারপরে পরবর্তীতে দেখতে পাবো যে হু করে কারেন্ট বেড়ে যাচ্ছে। এই ভোল্টেজটাকে আমরা নি ভোল্টেজ বলবো সমযোগে। তারপরে দেখো চিত্রটা আমরা এই এক্স অক্ষে ওয়াই অক্ষে একে এর মিলি এম্পিয়ারে পাবো। এই দেখো ছবিটা। আর বিপরীত বায়াসে কি ঘটনা ঘটছে, যেহেতু ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা অনেক বেশি, আমরা তড়িৎ প্রবাহ প্রায় পাবোই না, অনেক দূর পর্যন্ত যাব। তারপরে যাওয়ার পর এখানে একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলবো। বিজ্ঞানী জেনার এই ব্রেকডাউন ভোল্টেজটা আবিষ্কার করেছেন। ব্রেকডাউন হওয়ার পরে, জাংশনটা ব্রেকডাউন হওয়ার পরে ওই বিপরীতমুখী বায়াসে যে ভোল্টেজটা দিব, তখন ওই হু হু করে তাপমাত্রা বেড়ে যাবে, মাইক্রো এম্পিয়ারের তড়িৎ প্রবাহটা পাবো। এখানে তাই বলা হয়েছে, দেখো তাহলে আমরা একটু বইতে দেখি যে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার ফলে জাংশন বিভব বাধা বহুলাংশে বৃদ্ধি পায়, ফলে সঙ্গত কারণে কোনো তড়িৎ প্রবাহ হওয়ার কথা নয়। কিন্তু পি টাইপের লঘিষ্ঠ আধান বাহক ইলেকট্রন ও এন টাইপের লঘিষ্ঠ আধান বাহক হলো হোলের জন্য খুবই সামান্য তড়িৎ প্রবাহ দেখা যায়। প্রযুক্ত বিভব বৃদ্ধি করলে এই প্রবাহের মান প্রায় একই থাকে। এই প্রবাহকে বিমুখী সম্পৃক্ত প্রবাহ বলে। তারপরে লিকেজ বা লিকেজ প্রবাহ বলে। সিলিকন ডায়োডের জন্য এর মান 1 মাইক্রো অ্যাম্পিয়ারের চেয়ে কম। তবে জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে বিমুখী ভোল্টেজ ক্রমাগত বাড়তে থাকলে একসময় হঠাৎ বিপুল পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, যেন মনে হয় পিএন জংশনের বিভব বাধা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। এই উচ্চ ভোল্টেজে এই ঘটনা ঘটে তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। বিজ্ঞানী জেনার এই ঘটনার ব্যাখ্যা দেন বলে একে জেনার ক্রিয়া বলে, এই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বলে। আমরা আজকে এই পর্যন্তই থাকুক, আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।